হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিষেক বা ফার্টিলাইজেশন নিয়ে একটু কথা বলতে চাই। তোমাদের অনেক কমেন্ট ছিল যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার উপর যদি ভিডিও আপলোড করা যায়, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওতে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াকে সহজভাবে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। তাই কথা না বাড়িয়ে চলো আজকের আলোচনায়। প্রথমেই জেনে নিব নিষেক বা ফার্টিলাইজেশন আসলে এই জিনিসটা কি। তো খুব সহজ বা সরলভাবে যদি আমরা বলি, তো পুংজনন কোষ মানে শুক্রাণু, ডিম্বাণু বা স্ত্রী জনন কোষের সঙ্গে মিলিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। আমরা আরেকবার রিপিট করে নিই, যে প্রক্রিয়ার মাধ্যমে পুং জনন কোষ বা শুক্রাণু স্ত্রী জনন কোষ বা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। মনে থাকবে। এবার আমরা জেনে নিব এই যে নিষেক প্রক্রিয়া, এই নিষেক প্রক্রিয়া কাদের ক্ষেত্রে ঘটে। তো এর উত্তর হচ্ছে নিষেক প্রক্রিয়া যৌন জননকারী জীবের ক্ষেত্রে ঘটে। এবং এই নিষেক প্রক্রিয়া প্রধানত দুই প্রকারের, মনে রাখতে হবে দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে অন্তনিষেক আর একটা হচ্ছে বহির্নিষেক। তাহলে নিষেক দুইভাবে হয়, একটা হচ্ছে অন্তনিষেক আর একটা হচ্ছে বহির্নিষেক। ওকে, এবার কথা হলো অন্তনিষেক মানে কি। যদি জীবের শরীরের ভেতরে নিষেক প্রক্রিয়া ঘটে ভিতরে, তাহলে হবে অন্তনিষেক। যেরকম ভাবে মানুষের ক্ষেত্রে অন্তনিষেক হয়। বহির্নিষেকের উদাহরণ যেরকম হচ্ছে ব্যাঙ, ব্যাঙের ক্ষেত্রে বহির্নিষেক হয়। অর্থাৎ ব্যাঙ এরা জলের মধ্যে, কোনো স্থির জলের মধ্যে ডিম দেওয়ার পর বাইরে এদের কিন্তু নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। তো নিষেক প্রক্রিয়া দুই প্রকারের, অন্তনিষেক আর বহির্নিষেক। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, যেটা আমরা দেখব ফুলের মধ্যে ঘটবে। তো চলো এই সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটাকে আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তার জন্য আমাদের প্রথমেই জেনে নিতে হবে, কি জেনে নিতে হবে? দুটো জিনিস। অর্থাৎ প্রথম, যে সপুষ্পক উদ্ভিদের পুং জনন কোষটা আসলে কি এবং স্ত্রী জনন কোষ অর্থাৎ ডিম্বাণুটা আসলে কি বা কোথায় থাকে, এর স্থান। তো আমরা যদি খুব সহজভাবে বলি যে একটা ফুলের যে প্রধান চারটি অংশ, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এই যে পুংকেশর চক্র, এই পুংকেশর চক্রই হচ্ছে পুং বৈশিষ্ট্যের মূল। তো আমরা একটা পুংকেশর চক্র এঁকে নিব। এই হলো একটা ফুলের পুংকেশর চক্র। এই যে পুংকেশর চক্র আমরা এখানে লিখেও নিই, পুংকেশর চক্র। এই পুংকেশর চক্রের যে উপরের অংশটা, এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে পরাগধানী। মনে থাকবে। এই পরাগধানীর মধ্যে পাউডারের মতো কিছু অংশ থাকে। এই পাউডারের মতো যে অংশগুলো, এগুলোর নাম হচ্ছে পরাগরেণু। এগুলো হচ্ছে পরাগরেণু। তো এই পরাগরেণুই হলো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পুংজনন কোষ বা শুক্রাণু। ওকে, তাহলে পরাগরেণুই হচ্ছে শুক্রাণু বা পুংজনন কোষ। এর চিত্রটা যদি আমরা একটু বাইরে অঙ্কন করার চেষ্টা করি, এই যে এটা হলো পরাগরেণু, মানে এই ছোট অংশটাকে আমরা একটু বড় করে আঁকলাম। এটা হলো পরাগরেণু বা শুক্রাণু বা পুংজনন কোষ। এর দুটি স্তর। বাইরের দিকে যে স্তরটা রয়েছে এটা কিন্তু অমসৃণ। ওকে, এই স্তরটার নাম হচ্ছে বহির্ত্বক এবং ভিতরের দিকের এই ত্বকটার নাম হচ্ছে অন্তঃত্বক। তো মনে রাখতে হবে যে পরাগরেণুর বাইরের যে ত্বকটা সেটা হচ্ছে অমসৃণ, যেটাকে বহির্ত্বক বলছি, আর ভিতরের ত্বকটা মসৃণ, যেটা হচ্ছে অন্তঃত্বক। তাহলে দুটো ত্বক পরাগরেণুর। তাহলে আমরা এতটুকু জেনে রাখলাম সপুষ্পক উদ্ভিদের ফুলের পরাগরেণু বা পুং জনন কোষ সম্পর্কে। এবার আমরা জানবো ডিম্বাণু সম্পর্কে। তো সপুষ্পক উদ্ভিদের যে ডিম্বাণু, এই ডিম্বাণু থাকে গর্ভকেশর চক্রের মধ্যে। গর্ভকেশর চক্র তোমরা জানো, এই যে চারটা অংশ,
বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। তো একটা ফুলের মধ্যে এই হলো গর্ভকেশর চক্র যেটা থাকে, এই গর্ভকেশর চক্রের মধ্যেই থাকে ডিম্বাণু। তো শুক্রাণু অর্থাৎ পরাগরেণু কার সঙ্গে মিলিত হবে? এই গর্ভকেশরের মধ্যে থাকা ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে। তার জন্য প্রথম কাজ কি? এই যে শুক্রাণু, এই শুক্রাণু কোথায় যেতে হবে? এই গর্ভকেশর চক্রের মাথায় যেতে হবে। অর্থাৎ এই পরাগরেণু যখন গর্ভকেশরের মাথায় যায়, এই মাথাটার নাম গর্ভমুণ্ড। তোমরা জানো গর্ভমুণ্ড। তো এই পরাগরেণু যখন গর্ভমুণ্ডের মাথায় যায়, সেটা বাহকের দ্বারা হোক বা বাহক ছাড়া হোক, সেই ঘটনাটার নামই হচ্ছে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন। ঠিক আছে, তাহলে প্রথম কাজ নিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে আগে পরাগ মিলন ঘটবে, অর্থাৎ পুং জনন কোষটা গর্ভমুণ্ডের মাথায় গিয়ে পড়বে, সেটা বাহক দ্বারা হোক বা বাহক ছাড়া হোক। ঠিক আছে, তাহলে প্রথম কাজ এখান থেকে এখানে আসা। তো আমরা ধরে নিলাম যে এই পুং জনন কোষটা এই জায়গায় চলে আসছে, এর বাইরের এবড়ো খেবড়ো স্তর। ঠিক আছে, এবার এখানে কিন্তু এই গর্ভমুণ্ডের মাথায় অনেক পরাগরেণু আসে, অনেক পরাগরেণু আসে। কারণ হচ্ছে এগুলো মৌমাছির দ্বারা যদি আসে, মৌমাছির পায়ে অনেক পরাগরেণু চলে আসে এখানে। ঠিক আছে, তার মধ্যে একটা পরাগরেণু, যে পরাগরেণুটা বেশি স্ট্রং, সেই পরাগরেণুর মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এখানে দুটো নিউক্লিয়াস তৈরি হয়। মনে রাখতে হবে, দুটো নিউক্লিয়াস তৈরি হয়। ওকে, তাহলে পরাগরেণুর মধ্যে কটা নিউক্লিয়াস আছে? এই পরাগরেণুর মধ্যে দুটো নিউক্লিয়াস আছে, একটা ছোট নিউক্লিয়াস, একটা বড় নিউক্লিয়াস। এই যে বড় নিউক্লিয়াস, এটাই কিন্তু পুংজনন কোষ। হ্যাঁ, আর যেটা ছোট নিউক্লিয়াস, এই ছোট নিউক্লিয়াসটা ধীরে ধীরে এখানে একটা নালী তৈরি করে, নিচে নামার জন্য এখানে নালী তৈরি করে। কে নালী তৈরি করলো? এই যে ছোট নিউক্লিয়াসটা। তো এই ছোট নিউক্লিয়াসটা আর নেই, সে এখন নালী তৈরি করছে। এবং এই যে নালীটা, এই নালীটার নাম হচ্ছে পরাগ নালী। ওকে, তো এখানে আমি বলছিলাম অনেকগুলো পরাগরেণু থাকবে, সেগুলো নালী তৈরি করার চেষ্টা করবে, যেটা বেশি স্ট্রং সেটা বেশি বড় নালী তৈরি করে ফেলবে সবার আগে। তাহলে এই ঘটনাটা আমরা দেখতে পাবো। ঠিক একই সময় যখন এই ঘটনাটা ঘটছে, সেই সময় যদি এই যে নিচের অংশটা, গর্ভকেশর চক্রের এই যে নিচের অংশটা, এই নিচের অংশটার সঙ্গে একটু আমরা পরিচয় করে নিই। এই যে অংশটা, এই যে বড় অংশটা, এটার নাম হচ্ছে গর্ভাশয়। মনে থাকবে, এটার নাম হচ্ছে গর্ভাশয়, বা এটাকে আমরা বলি ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে এই যে অংশটা, এই যে গোটা অংশটা, এই যে অংশটা, এই গোটা অংশটার নাম হচ্ছে ডিম্বক। কি নাম? ডিম্বক। এবং এই যে ডিম্বকের, এই ডিম্বকের বেশ কয়েকটা অংশ রয়েছে। যেরকম ডিম্বকের এই নিচের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে ডিম্বক মূল। আর উপরের দিকে এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র, যেহেতু এখানে ছিদ্র আছে তার জন্য এটার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র। ওকে, আর এই যে সবচেয়ে ডিম্বকের বাইরের অংশটা, এই অংশটার নাম হচ্ছে ডিম্বক প্রাচীর বা ডিম্বক ত্বক। তাহলে এই ডিম্বকের তিনটা অংশ আমরা আবার দেখলাম। সবচেয়ে নিচের অংশটার নাম হচ্ছে ডিম্বক মূল, বাইরেরটা হচ্ছে ডিম্বক ত্বক, এবং ছিদ্রটার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র। ওকে, এবার কি হয়, যখন এই পরাগনালী সৃষ্টি হলো, এই যে ছোট নিউক্লিয়াসটা পরাগনালী তৈরি করলো, অপর যে পুংজনন কোষটা, এই যে পুংজনন কোষটা, এই জনন কোষটা এখন ধীরে ধীরে এই নালী দিয়ে নামবে। ঠিক আছে, এই নালী দিয়ে ধীরে ধীরে নামবে, এবং নামার সময় এ ধীরে ধীরে নামতে নামতে যখন আরো নিচে আসবে, তখন এ আরেকবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুটো নিউক্লিয়াস তৈরি করবে, মানে দুটো পুংজনন কোষ তৈরি করে ফেলবে। এটা হচ্ছে প্রথম ফার্স্ট পুংজনন কোষ, আর এটা হচ্ছে সেকেন্ড পুংজনন কোষ। তোমরা জানো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা ছিল, তো একটা থেকে কয়টা হবে? দুটোই হবে। তো এটা ভেঙে তো দুটো হয়েছে, তো দুটোই পুংজনন কোষ থাকবে। নিচেরটাকে আমি ফার্স্ট বললাম, পরেরটা সেকেন্ড। ওকে, তো এখানে ধীরে ধীরে নামছে।
দুটো পুংজনন কোষ। ওকে, ঠিক যখন নামছে একই সময়ে যদি এই ডিম্বকের কিছু কোষ রয়েছে, যেই কোষগুলো তার মধ্যে একটা কোষ কি করে, প্রথমে মিওসিস সেল ডিভিশন করে। তো মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা কোষ থেকে সে টোটাল কয়টা কোষ তৈরি করে ফেলে, 4টা কোষ। কারণ আমরা জানি মিওসিস সেল ডিভিশনের ফলে 2n থেকে যে এই n হ্যাপ্লয়েড কয়টা কোষ তৈরি করে, 4টা কোষ তৈরি করে। ঠিক আছে, কোথায় তৈরি হলো, এই ডিম্বকের মধ্যে। তো এই ডিম্বকের মধ্যে 4টা কোষের মধ্যে 3টা কোষই মারা যায়, যেগুলো ডিম্বক রন্ধ্রের কাছাকাছি থাকে সেই 3টা মারা যায়। এই 3টার নাম হচ্ছে পোলার বডি, মনে রাখতে হবে পোলার বডি। বাকি থাকলো কয়টা, এই যে একটা, এই একটা কোষ এরপরে এগুলো মারা গেল, পোলার বডি মারা গেল, আমি মুছে ফেললাম। এরপরে এই যে একটা কোষ, এটা এন হ্যাপ্লয়েড, এই যে একটা কোষ এ 3বার মাইটোসিস সেল ডিভিশন করে, 3বার মাইটোসিস সেল ডিভিশন। তাহলে 3বার মাইটোসিস করলে কয়টা হবে, মুখে মুখে আমরা বলে দিতে পারি যে 8টা হবে। কিভাবে, আমাদের সূত্র 2 টু দি পাওয়ার n, n এর মান কয়বার করেছে, 3বার। তাহলে n এর মান কত, 3, তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে 8। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমরা একটু দেখে নিই, একবারের ফলে কয়টা হবে, একটা ভেঙে 2টা হবে। 2বার যদি করে তাহলে কয়টা হবে, 2বার করলে 4টা হলো, 3বার করলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের সূত্র ঠিক আছে। তাহলে এই যে কোষটা 3বার মাইটোসিস করলে 8টা কোষ তৈরি হবে। এই যে 8টা কোষ, এই যে 8টা এন এবার ডিম্বকের মধ্যে সুন্দরভাবে সাজবে। কিভাবে সাজবে, এই 8টার মধ্যে 3টা কোষ এরকম ডিম্বক মূলের কাছে থাকে, এই যে ডিম্বক মূলের কাছে 3টা কোষ কি করে, এই যে ডিম্বক রন্ধ্রের কাছে 3টা কোষ থাকে, 3টা কোষ। আর বাকি দুটো কোষ মানে দুটো এন কোষ মিলে মিডিলে হচ্ছে একটা কোষ তৈরি করে ফেলে, মানে একটা নিউক্লিয়াস। তো এই যে দুটো নিউক্লিয়াস মিলে বা দুটো কোষ মিলে একটা করলো, তার মানে n প্লাস n হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 2n। তো এই যে 2n কোষটার নাম হচ্ছে, আমি এগুলো মুছে দিলাম, নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস, এই যে 2n কোষটা, 8টা কোষের মধ্যে দুটো একসঙ্গে আছে, এটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। এবার চলে আসো, এই যে নিচের 3টা কোষ ডিম্বক মূলের কাছে আছে, এই 3টা কোষের নাম হচ্ছে প্রতিপাদ কোষ। ওকে, আর উপরের দিকে যে 3টা কোষ আছে, এই 3টা কোষের মধ্যে মিডিলের কোষটার নাম হচ্ছে ডিম্বাণু, যেটা আমাদের দরকার, ডিম্বাণু। আর বাকি যে দুটো কোষ, এই দুটো কোষের নাম হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ। তাহলে একবার দেখে নাও, যে 8টা কোষ ছিল, 8টা কোষের মধ্যে দুটো কোষ মিলে একটা কোষ তৈরি করে, যেটা n প্লাস n মিলে 2n হয়ে যায়। এই 2n এর নাম নির্ণীত নিউক্লিয়াস। নিচে থাকে 3টা কোষ, যেগুলো প্রতিটাই n, এগুলোর নাম প্রতিপাদ কোষ। আর উপরের দিকে থাকে ডিম্বাণু মিডিলে, আর বাকি দুটোকে সহকারী কোষ বলা হয়। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এবার কি হবে, উপরের দিকে যে শুক্রাণু নাম ছিল, সেই নেমে যদি এই ডিম্বক রন্ধ্র দ্বারা প্রবেশ করে, এই যে প্রথম কোষটা কোথায় দ্বারা প্রবেশ করলো, এটা ছিল ডিম্বক রন্ধ্র, এই ডিম্বক রন্ধ্র দ্বারা প্রবেশ করে, তাহলে এখানে আর নেই, এরা চলে আসছে এখানে। প্রথমটা কার সঙ্গে মিলিত হয়, এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। তাহলে পুংজনন কোষ প্রথম কার সঙ্গে মিলিত হয়, ফার্স্ট যেটা ছিল, প্রথম যেটা ছিল এখানে, সেটা কার সঙ্গে মিলিত হলো, ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো। আর যখনই প্রথমটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, তখনই হয়ে গেল কি, নিষেক। ক্লিয়ার? তাহলে প্রথমটা যখনই মিলিত হলো তখনই হয়ে গেল নিষেক। এবং এটাই তো আমরা চাচ্ছিলাম, যে পুংজনন কোষ যখনই ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো নিষেক বা ফার্টিলাইজেশন। ওকে, ক্লিয়ার? এবার কথা হলো, পরের যে আরেকটা সেকেন্ড যে কোষটা ছিল, এই কোষটার কি হবে। তো অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে, অন্যান্য মানে বিশেষ করে আম, জাম, কাঁঠাল, এই যে উদ্ভিদগুলোর ক্ষেত্রে সেকেন্ড যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়, পুংজনন কোষটা নষ্ট হয়ে যায়। কিন্তু 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 শস্য উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ ধান গমের ক্ষেত্রে, শস্য উদ্ভিদের ক্ষেত্রে, সরিষার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সেকেন্ড যে নিউক্লিয়াসটা সেটা কিন্তু নষ্ট হয় না।
সেটা নষ্ট হয় না। সেটা কি হয়, সেটা এসে এরপরে এই নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, এটা এসে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, এর সঙ্গে মিলিত হয়। তখন যখন নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয় তখন এই ঘটনাটাকে বলা হয় দ্বিনিষেক। ওকে, বোঝা গেছে? দ্বিনিষেক কেন? দ্বি মানে দুই, দুইবার নিষেক। একবার প্রথমটা এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছিল, তো ফার্স্ট নিষেক হয়ে গেছে। আর দ্বিতীয়টা এসে যখন নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হলো তখন দুইবার নিষেক হলো। তো এই জন্য এই ঘটনাটাকে বলা হয় দ্বিনিষেক। এবং এটা দেখা যায় শস্য উদ্ভিদের ক্ষেত্রে। তো শস্য উদ্ভিদের ক্ষেত্রে এই যে ঘটনাটা, এই জন্য শস্য উদ্ভিদ কাদের বলা হয়? ধান, গম, সরিষা, এগুলোকে আমরা শস্য জাতীয় ফসল বলি। তো এদের ক্ষেত্রে, শস্য উদ্ভিদের ক্ষেত্রে, যেহেতু এটা 2n ছিল, আরেকটা n এসে মিলিত হলো, তো এটা হয়ে যায় 3n। তো শস্য উদ্ভিদের ক্ষেত্রে এটা 3n দেখা যায়। আর নির্ণীত নিউক্লিয়াস তো 2n ছিল, আরেকটা মিলিত হয়ে 3n হয়ে যায়। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন অহরহ মাধ্যমিক পরীক্ষা এসেই থাকে যে শস্য উদ্ভিদের ক্রোমোজোমের প্রকৃতি লেখো, তখন আমাদের 3n লিখতে হবে। আর নির্ণীত নিউক্লিয়াসের ক্ষেত্রে 2n, আর ডিম্বাণুর ক্ষেত্রে n, ডিম্বাণু n। আমরা বলেছিলাম যে এখান থেকে 2n থেকে ডিম্বাণু n তৈরি হয়। তো এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তো এই যে ঘটনাটা শস্য উদ্ভিদের ক্ষেত্রে, যেহেতু দ্বিতীয়বার এসে মিলিত হয়ে এখানে টোটাল 3টা কোষ হয়ে যায়, আগে 2টা ছিল আরেকটা কোষ হয়ে গেল, এই জন্য এই ঘটনাটাকে আরেকটা নামে ডাকা হয়, আরেকটা দ্বিনিষেকের পর আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ত্রিমিলন। তাহলে ত্রিমিলন, এই যে নামটা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম নিষেক হয়ে গেল, দ্বিনিষেক বা ত্রিমিলন হয়ে গেল। এরপরে কি হবে? এরপরে এই যে ডিম্বাণু আর শুক্রাণু মিলনের পর এই যে ডিম্বাণু, এর পরে এখান থেকে তৈরি হবে, নিষেকের পর এই যে ডিম্বাণু, এখান থেকে তৈরি হয় ভ্রূণ। এরপরে এই ভ্রূণ থেকে পরবর্তীতে এই ভ্রূণ কোথায় থাকে? এই যে ডিম্বক, এই ডিম্বক থেকে এরপরে তৈরি হয় বীজ। এটা মনে রাখবে। তাহলে ভ্রূণ কোথায় থাকে? বীজের মধ্যে থাকে। ওকে, ডিম্বক থেকে বীজ তৈরি হয়, এটা মনে রাখবে। আর এই যে ডিম্বক থেকে যখন বীজ তৈরি হয়, সেই বীজটা কোথায় থাকবে? এই টোটাল অংশটার মধ্যে, অর্থাৎ সেটা থাকবে এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে। এই ডিম্বাশয় বা গর্ভাশয় থেকে এরপরে তৈরি হবে ফল। তো এরপরে এই বীজ কোথায় থাকবে? ফলের মধ্যে থাকবে। এরপরে এই ফল থেকে আবার আমরা কি পাবো? ত্রিমিলন মুছে দিলাম। এই ফল থেকে আবার যখন এই অঙ্কুরোদ্গম ঘটবে এর বীজ, তখন এখান থেকেই নতুন উদ্ভিদ পাবো। তাহলে এই ঘটনাটাকে আমরা কিন্তু রেখাচিত্রের মাধ্যমেও দেখাতে পারি। কিভাবে? কোথার থেকে দেখাবো? যে এই যে পরাগরেণু প্রথমে কোথায় হলো? গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, সেখান থেকে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, অর্থাৎ নিষেক হলো। নিষেকের পর ভ্রূণ হলো, ভ্রূণের পর বীজ, বীজের পর ফল, তারপরে নতুন উদ্ভিদ। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় নিষেক প্রক্রিয়া বা সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। এটা কিন্তু বারে বারে মাধ্যমিক পরীক্ষায় 5 মার্কসে এসেছে। তাই এই ব্যাপারটাকে ভালোভাবে বুঝে নিতে হবে এবং বুঝে নিয়ে কিন্তু পড়তে হবে। শুধু এটা মুখস্থ করে নিলে কিন্তু ব্যাপারটা পরপর হবে না, কেননা এই ঘটনাটা যেইভাবে আলোচনা করা হলো এইভাবেই পরপর সম্পাদিত হয়। তাই এইভাবে এটা লিখতে হবে, এলোমেলোভাবে লিখলে হবে না। তো আশা করি এই ব্যাপারটা বুঝাতে পেরেছি বা তোমরা বুঝেছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা ফার্স্ট চ্যাপ্টারের যে বিষয়গুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।